ভাইয়া, আচ্ছা, 89 ক এর অধীনে যদি কোনো ডিগ্রি প্রদান করে তাহলে তার বিরুদ্ধে প্রতিকার কি বলেন তো? রিভিশন ভাই।
ভাইয়া আর 89 সিতে রিভিশন। 89 এতে রিভিউ আর 89 সিতে রিভিশন। একটাও সঠিক হয় নাই, ভালো করে বলো। ভাই 89 এতে হয়েছে review রিভিউ ভাইয়া। আর 89 সিতে রিভিশন। আর যদি 16 ডিগ্রি দেয়? ভাই 16 ডিগ্রি যেখানে দেখ শুধু রিভিশন করা যায়, হ্যাঁ, শুধু যে রিভিশন। কোনো 16 ডিগ্রি, সেটা আপিল হোক কিংবা প্রথম হোক। আচ্ছা, কাইকোবার মামলা কাকে বলে? যে মামলায় বাদী বিবাদী হইতে পারে, বিবাদী আবার বাদী হইতে পারে। হ্যাঁ, ওই মামলাকে কাইকোবার মামলা বলে। ভালো করে একটু শুনে নেন। এটা কত আদেশে বলা আছে? 22 22 ভাই। 22-এ বলা আছে। 16 ডিগ্রি কত বিধিতে বলা আছে? কত আদেশের কত বিধি? 23-এর 3 ভাই। 23-এর 3-এ। আচ্ছা, ফারজানা লিমন বুঝতে পারতেছেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, নবীন আপু বলেন। ভাই মানে 17 মুলতবির মধ্যে লেখা এক্সপার্টি করতে গেলে 2000 টাকা লাগে, কিন্তু আমরা 22 আদেশে দেখলাম 3000 টাকা লাগে এক্সপার্টি করতে। এটা কোনটা আমরা ধরে নিব সঠিক? এখানে 22-এ কিসের কথা বলা আছে? 22-এ এক্সপার্টির কথা বলা আছে ভাইয়া। 22-এ কিসের কথা বলা আছে? এক্সপার্টি। এক্সপার্টির কথা বলা আছে ভাইয়া 3000। জি ভাইয়া। দেখেন, এখানে হচ্ছে যে কোন ক্ষেত্রে এক্সপার্টি হয়েছে, এটা হচ্ছে বিষয়। কোন কোন ক্ষেত্রে এক্সপার্টি হয়েছে। এক্সপার্টি তো আবার আপনার ইসেও হয়, এই যে আদেশ 9-এও হয়, তাই না? আদেশ 9-এও হচ্ছে। এখানে কিন্তু 3000 টাকার কথা বলা আছে যদি সরাসরি খারিজ করা হয়। আর হচ্ছে আপনার এই ইসে বিধি হচ্ছে আপনার আদেশ হচ্ছে 17-তে। এইখানে হচ্ছে আপনার যে ইসের কথা বলা হয়েছে, যে আপনার এক্সপার্টির কথা বলা হয়েছে, এখানে হচ্ছে 2000। আর হচ্ছে এই আদেশ হচ্ছে 22-এ, এখানে যদি এক্সপার্টি করে এখানে হচ্ছে আপনার 3000। ঠিক আছে, এখানে প্রত্যেকটা গ্রাউন্ডস হচ্ছে ভিন্ন, প্রত্যেকটার গ্রাউন্ডস হচ্ছে ভিন্ন। এখানে এক একটা স্টেজে এক্সপার্টি হচ্ছে এক এক রকমের, এক একটা স্টেজে এক্সপার্টি হচ্ছে এক এক রকমের। দেখেন, বিধি হচ্ছে 17-তে বলতেছে এই যে আপনার চূড়ান্ত শুনানির জন্য বা যে মুলতবি করবে, মুলতবি করার পরে তারপরেও যদি আপনার উপস্থিত হতে না পারে, উপস্থিত হতে যদি না পারে সেক্ষেত্রে হলে এক্সপার্টি করবে। এই এক্সপার্টি রদ করার জন্য আপনার হচ্ছে খরচ দিতে হবে সরাসরি হচ্ছে 2000 টাকা। আর শুরু থেকেই যদি কোনো বাদী বা বিবাদী যদি অনুপস্থিত থাকে, আপনার বিবাদী যদি অনুপস্থিত থাকে তাহলে হচ্ছে আপনার এই আদেশ হচ্ছে 9 হচ্ছে কি করবে, এক্সপার্টি করবে। এই এক্সপার্টি আপনার যে নিষ্পত্তি হবে, যে রায় ঘোষণা করবে, এটা সরাসরি খারিজ আদেশের জন্য আপনার বাতিল করলে সেখানে হচ্ছে আপনার 3000 টাকা দিতে হবে কস্ট। আর এই আদেশ হচ্ছে 22-এ বলতেছে কোনো মৃত্যু বা কোনো হচ্ছে আপনার এই দেউলিয়া বা এই ধরনের কোনো কারণে যদি আপনার মামলাটা হয়, এই খারিজ হয় বা বাতিল হয়ে যায়, তার পরবর্তীতে যখন হচ্ছে আপনার এই একতরফাভাবে নিষ্পত্তি হচ্ছে, তারপরেও যখন হচ্ছে আপনার করতে পারতেছে না, উপস্থিত হতে পারতেছে না, তখন আপনার যখন এক্সপার্টিভাবে নিষ্পত্তি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওইটা যদি বাতিল করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার দেওয়া লাগবে 3000 টাকা খরচ। ঠিক আছে, এই যে দেখেন, খারিজ বা বাতিল আদেশ আপনার রদ করার জন্য 60 দিনের মধ্যে কি করা যাবে, আইনগত প্রতিনিধি খারিজ বা বাতিল আদেশ রদ করার জন্য আবেদন করতে পারবেন। বিচার আপনার বিলম্বিত রোধ করার জন্য বা ত্বরান্বিত করার জন্য, সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের জন্য উভয় পক্ষকে কি দিবেন,
সরাসরি আপনার একটা নির্দেশ দিবেন শুনানির জন্য, আবার পুনরায় উপস্থিত হওয়ার জন্য আপনারা একটা নির্দেশ দিবেন। ওই তারিখে যদি আপনার দেখা যায় যে যদি উপস্থিত না হয়, ওই সময় যদি উপস্থিত না হয় তখন হচ্ছে কি করবেন, মামলাটা এক্সপার্টি করতে পারবেন যদি বিবাদী যদি উপস্থিত না থাকে। সেই ক্ষেত্রে আপনার কি করবেন, ওই যে আপনার এক্সপার্টি যদি করে সেই ক্ষেত্রে সেটা রদ করার জন্য খরচ দিতে হবে 3,000 টাকা। ঠিক আছে, এই যে প্রত্যেকটা গ্রাউন্ডসের এক্সপার্টি হচ্ছে এক এক রকমের, এক একটা স্টেজে। এই স্টেজটা যখন ভিন্ন হবে সেটা হচ্ছে আপনার এক এক রকমভাবে আপনারা ডিফারেন্স করে পড়বেন। এখানে আপনারা এই আদেশ 9 আর হচ্ছে আদেশ 22 এই দুইটা ক্ষেত্রে এক্সপার্টি যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার খরচ দিতে হবে 3,000 টাকা। ঠিক আছে, এই দুইটাকে এক করতে হবে আপনার। আর হচ্ছে আদেশ হচ্ছে 17 এই একটাকে আপনারা ডিফারেন্স করবেন, করে আপনারা এইভাবে দুইটা ভাগে ভাগ করে তারপর হচ্ছে পড়বেন। ঠিক আছে, বুঝতে পারছেন এবার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের যে কম্প্রোমাইজ ডিগ্রি যেটা ছিল, কম্প্রোমাইজ ডিগ্রি আমরা এখানে পাইলাম। যদি এখানে যদি কোনো আদেশ হয় কম্প্রোমাইজ ডিগ্রি হয়, 16 ডিগ্রি হয়। এটা 16 ডিগ্রি বলুক, আপোজ ডিগ্রি বলুক, কনসার্ন ডিগ্রি বলুক, কম্প্রোমাইজ ডিগ্রি বলুক, যেটাই বলুক না কেন, এখানে আপনার আসবে হচ্ছে আদেশ হচ্ছে 23, বিধি হচ্ছে 3। এর অধীনে যদি কোনো ডিগ্রি প্রদান করে তাহলে তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন, আপিল করা যাবে না, আপিল করা যাবে না। তারপর দেখেন আমাদের এই লেটার অফ রিকোয়েস্ট, এটার অনুরোধপত্রের কথা বলা আছে ধারা হচ্ছে 77-এ। এটা জাস্ট একবার একটু দেখবেন। তারপরে হচ্ছে 79 কর্তৃক ধারা হচ্ছে 79, সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা যদি করে কেউ, তাহলে বাদী বিবাদী হবে হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে 89-79 ধারাতে বলা আছে। এই যে দুইটা ধারা, এটা হচ্ছে আপনার লেটার অফ রিকোয়েস্ট। এখানে আরেকটা কথা, আরেকটা বিধিতে বলা আছে, ওইটা আমরা গত হিসাবে বলছিলাম বা তার আগের ক্লাসে, ওইটার সাথে দুইটা হচ্ছে মিলাই নেবেন। আর হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ কর্তৃক যদি মামলা দায়ের করা হয় তাহলে বাদী বিবাদী হবেন হচ্ছে আপনার বাংলাদেশ। কামরুন নাহার আপু? জি ভাইয়া, ধারা কি 75 পড়তে হবে না? ধারা 75 পড়বেন কিনা দাঁড়ান আমি একটু চেক করে নিই জি যে পড়বেন কিনা। কমিশন ভাই, কমিশন 75 কমিশন ভাই, পড়াইছেন তো? ও কমিশন, ওটা তো পড়তে হবে। ওটা হচ্ছে আমরা এই যে আদেশ ইসের সাথে পড়বো, এই 26-এর সাথে পড়বো। ঠিক আছে, জি আদেশ এখন ধরেন যে এখন আমরা আদেশ 26-এ না গিয়ে আমরা এই কমিশনটা, এই ধারাটা আমরা কেমনে পড়বো বলেন তো? পড়ার কোনো সুযোগ আছে আমাদের? দেখেন এখানে একই কনসেপ্ট, একই বিষয় আপনার, একটা হচ্ছে ধারাতে আলোচনা করা আছে, একটা আদেশে আলোচনা করা আছে। এখন আমি শুধু আদেশটা আলোচনা করে গেলাম, ধারাটা আলোচনা করলাম না, সেক্ষেত্রে কোনোভাবে কি আপনার এইটা কি ম্যাচিং করে কখনো, এটা কি সম্ভব? সো এই দেওয়ানি কার্যবিধিতে যেই আদেশের সাথে যেই ধারা কানেক্টেড, ওই আদেশের সাথে ওই ধারা হচ্ছে আপনার কি করতে হবে, ম্যাচিং করে পড়তে হবে। এখন যদি আপনারা কেউ যদি মনে করেন যে আমরা ধারা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী পড়ে যাব আর আদেশ হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী পড়ে যাব, তাহলে আপনারা পড়তে পারেন, কিন্তু এটা হচ্ছে আপনার কিন্তু প্রপার হইল না। আপনি একবার ধরেন পড়ার পরে কিন্তু আপনি যখন ওই আদেশটা পড়বেন তখন কিন্তু আবার কিন্তু আপনার ওই ধারাতে কিন্তু ব্যাক আসা লাগবে, আপনি পড়তে পারেন, পড়লে তো সমস্যা নাই, তাই না? আচ্ছা, এবার আমরা এই আদেশ হচ্ছে 15 আর 25 আছে, 25টা আমাদের পড়ার দরকার নাই, 25 আমরা পড়াতে চাচ্ছি না। ঠিক আছে, আর আদেশ হচ্ছে 26-এ চলে যাবেন। আদেশ 26 দেখেন, কমিশন নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন। এই যে ফার্স্ট কামরুন নাহার আপু যে কথা বললো যে কমিশনের কথা, ধারা হচ্ছে 75-76। দেখেন এখানে হচ্ছে আপনার এই কমিশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আদেশ, এটাও কিন্তু আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। তাহলে 22, 23 3 স্টার, 21 3 স্টার। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে 3 স্টার আমি যেটা বললাম। দেখেন এখানে ধারা হচ্ছে 25-এ কমিশন বলতে কি বোঝায়? কমিশন বলতে বোঝাচ্ছে কমিশন কয়েক রকমের হইতে পারে। একটা হচ্ছে আপনার কোনো সাক্ষ্য গ্রহণের জন্য, কোনো জমির দেখভাল করার জন্য,
বা অন্য কোনো বাজার দর নির্ণয়ের জন্য বিভিন্ন কারণে কমিশন নিয়োগ হইতে পারে। যেমন ধরেন একজন ব্যক্তি হচ্ছে আপনার খুব অসুস্থ, সে থাকে হচ্ছে আপনার ঢাকার কেরানীগঞ্জে, তার হচ্ছে আপনার এই ঢাকা জজকোর্টে আইসা তার সাক্ষ্য দেওয়া সম্ভব না, সে বিছনা থেকেই উঠতে পারে না, তার বয়স হচ্ছে 95, সে রোগে আক্রান্ত, যদিও তার বয়স হচ্ছে 95, তারপরে সে রোগ আছে, ভালো করে কথাই বলতে পারে না, সেই ব্যক্তির কোর্টে নিয়ে আসা অসম্ভব। তখন হচ্ছে কি করবেন, আদালত কোর্ট থেকে একজন কমিশন নিয়োগ করবেন, রিসিভারের কমিশন নিয়োগ করবেন, কমিশন নিয়োগ করে তাকে ওই ব্যক্তির বাড়ি পাঠাবেন, বাড়ি পাঠিয়ে তার জবানবন্দি নিয়ে আসবেন, নিয়ে আসে সেটা হচ্ছে সাক্ষ্য হিসাবে কোর্টে ব্যবহার করবেন। এইভাবে হইতে পারে। আবার আপনার কোনো সম্পত্তির রিসিভার নিয়োগ, এই কমিশন নিয়োগ হইতে পারে কোনো সম্পত্তির ইসের জন্য। কোনো সম্পত্তিতে ধরেন বিরোধ চলতেছে, যেমন ধরেন যে শিলার সাথে আপনার ওই মুক্তার হচ্ছে বিরোধ চলতেছে একটা সম্পত্তি নিয়ে, তা ওইটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বিচারক কী করতে পারেন, কমিশন নিয়োগ করতে পারবেন বা রিসিভার নিয়োগ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই কমিশনের যে বিধানগুলো, এইগুলো দেখেন ধারা হচ্ছে 75 বলতে আদালত যে সকল কারণে কমিশন ইস্যু করতে পারেন, মোট 4টা কারণে কি করতে পারেন, কমিশন ইস্যু করতে পারেন। মোট কয়টা কারণে? 4টা কারণে কমিশন ইস্যু করতে পারেন। 1 নম্বরটা হচ্ছে টু এক্সামাইন এনি পারসন, টু এক্সামাইন এনি পারসন, কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণের জন্য। 2 নম্বরটা দেখেন স্থানীয় বা সরজমিনে তদন্ত অনুসন্ধানের জন্য, টু মেক এ লোকাল ইনভেস্টিগেশন। তারপর দেখেন হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য, হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য, হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য। টু মেক এ পার্টিশন, এটা হচ্ছে আপনারা এই আদেশের সাথে হচ্ছে ম্যাচিং করে পড়বেন। কিভাবে ম্যাচিং করবেন সেটা হচ্ছে আমি সুন্দর করে আপনাদের A to Z আমি বলে দিচ্ছি। দেখেন এই কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ অথবা সাক্ষ্য গ্রহণের জন্য এই কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য এটা বলা হচ্ছে আপনার এই বিধি হচ্ছে আদেশ হচ্ছে 26, বিধি হচ্ছে 1। ঠিক আছে, বিধি হচ্ছে 1-এ বলা আছে। আর এইখানে ধারা হচ্ছে আপনার কত, ধারা 75-এ মোট 4টা ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায়। এই 4টা ক্ষেত্রের মধ্যে দেখবেন এই আদেশ হচ্ছে 26-এর 4টা বিধিতে সেপারেট করে দেওয়া আছে, এই 4টা বিষয় সেপারেট করে দেওয়া আছে। তাহলে আপনারা এটা কি সেপারেট করে পড়ার জিনিস, আপনারা হচ্ছে এগুলো হচ্ছে একসাথে করে পড়ার জিনিস। যেমন ধরেন এই ধারা হচ্ছে 75 আর হচ্ছে বিধি হচ্ছে 26, আপনারা আলাদা করে পড়তে পারবেন না। তাহলে এই ধারা হচ্ছে 75-এর 1 নম্বর যে পয়েন্ট আছে, এই 1 নম্বর পয়েন্টটা হচ্ছে এই আদেশ হচ্ছে 26-এর 1 নম্বর বিধিতে আছে। কি আছে, কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন নিয়োগ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 1-এ চলে গেল, আপনার বিধি হচ্ছে 1 শেষ। তারপরে চলে যাবেন হচ্ছে দেখেন বিধি হচ্ছে 9, কোনো স্থানীয় বা সরজমিনে তদন্ত অনুসন্ধানের জন্য কি করা যাবে, আপনার কমিশন নিয়োগ করা যাবে। এটা হচ্ছে বলা আছে বিধি হচ্ছে 9, এই আদেশ হচ্ছে 26, বিধি হচ্ছে 9, এখানে চলে যাবেন। স্থানীয় তদন্তের জন্য কমিশন, এটা হচ্ছে আদেশ হচ্ছে 26, বিধি হচ্ছে 9, এখানে বলা আছে দেখেন নিম্নের বিষয়ে কমিশন প্রেরণ করতে পারেন: মামলার বিরোধীয় বিষয় ব্যাখ্যা করা, কোনো সম্পত্তির বাজার মূল্য, অন্তর্বর্তীকালীন মুনাফা, ক্ষতিপূরণের টাকা, বাৎসরিক নিট মুনাফা নির্ণয় করা, 3 মাসের মধ্যে রিপোর্ট দিবেন। এই যে আপনার যে তদন্ত করলেন এই তদন্ত রিপোর্ট দিবেন 3 মাসের মধ্যে। তাহলে আমরা এখানে কয়টা বিষয় পাইলাম, কোনো মামলার বিরোধীয় বিষয় ব্যাখ্যা করার জন্য, কোনো সম্পত্তির কোনো বাজার মূল্য, কোনো অন্তর্বর্তীকালীন মুনাফা, কোনো ক্ষতিপূরণের টাকা, বাৎসরিক নিট মুনাফা নির্ণয় করার জন্য। এই কাজগুলো করার জন্য কি করা যাবে, আপনার এই স্থানীয় তদন্ত করার জন্য কমিশন নিয়োগ করা, টু মেক লোকাল ইনভেস্টিগেশন। এই লোকাল ইনভেস্টিগেশনের কথা বলা আছে কত বিধিতে, এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টু মেক লোকাল ইনভেস্টিগেশন এটা বলা হচ্ছে আপনার বিধি হচ্ছে 9, আদেশ হচ্ছে 26।
এখানে যে যে কথার কথা বলা হয়েছে, যেমন আপনার কোনো সম্পত্তির মূল্য, কোনো বাজার মূল্য, অন্তর্বর্তীকালীন মুনাফা কি পরিমাণ, ক্ষতিপূরণের টাকা কি পরিমাণ দিবে, বাৎসরিক নিট মুনাফা নির্ণয় করা, এই বিষয়গুলো নির্ণয় করার জন্য লোকাল ইনভেস্টিগেশন করার জন্য কমিশন নিয়োগ দিতে পারেন। এটা হচ্ছে বিধি হচ্ছে 9। আমরা দেখলাম যে টু মেক এক্সামাইন এনি পারসন টু এক্সামাইন এনি পার্সন, এটা বলা আছে বিধি হচ্ছে 1-এ। আর হচ্ছে আপনার এই ধারা 75-এর 1 নম্বর পয়েন্ট, আর 2 নম্বর পয়েন্ট বলতেছে আপনার টু মেক এ লোকাল ইনভেস্টিগেশন, এটা বলা হচ্ছে আপনার কততে, এটা বলা হচ্ছে আপনার হচ্ছে বিধি হচ্ছে 9, বিধি 9। তারপরে চলে যাব হচ্ছে আপনার বিধি হচ্ছে কততে, 11-তে। হিসাবপত্র পরীক্ষা বা সমন্বয় করার জন্য কমিশন স্থাবর সম্পত্তির জন্য আদালতে যাকে উপযুক্ত মনে করবেন তার নিকট কমিশন প্রেরণ করে উক্ত পরীক্ষা বা সমন্বয় সাধন করার নির্দেশ দিতে পারবেন। এটা হচ্ছে বলা আছে কততে, আপনার বিধি হচ্ছে 11-তে, বিধি হচ্ছে 11-তে। তারপরে চলে যাব হচ্ছে আপনি বিধি হচ্ছে 13-তে, বিধি 13-তে চলে যাবেন। বিধি 13-তে না, 13-তে না, জাস্ট এ মিনিট। ভাই 13 ভাই 13তেই 13তেই 13 সম্পত্তি বট 13-তে না, ওই 4টা রেখে স্যার লাস্টেরটা 13 হ্যাঁ 13-তেই হওয়ার কথা। ওই যে বাটোয়ারের জন্য কমিশন। ভাই 13-এর সাথে আবার ধারা 54 মিলেছে তো ওই আপনার একটু লাইনে থাকে না, আমি একটু করি, চেক করি। দেখেন, কমিশন টু মেক এ পার্টিশন অফ ইমুভেবল প্রপার্টি, 11-তে বলতেছে কমিশন টু মেক অর অ্যাডজার্নমেন্টস অ্যাকাউন্ট, হিসাব পরীক্ষা করা কিংবা সমন্বয় করার জন্য কমিশন। এই যে আপনার আদেশ হচ্ছে কত, 13-তে যেটা বলতেছে আদেশ 26-এর বিধি হচ্ছে 13। বিধি হচ্ছে কত, 13-তে। একটু লাইনে থাকেন আপনারা, আমি মূল যে ব্যয়ের একটা আছে ওইটা থেকে আমি একটু দেখেন, স্থাবর সম্পত্তির বাটোয়ারার জন্য কমিশন, যেক্ষেত্রে বাটোয়ারার জন্য প্রাথমিক ডিগ্রি প্রদত্ত হয়েছে সেক্ষেত্রে বিষয়টি এই 54 ধারার বিধান যদি না হলে আদালত যে ব্যক্তিকে উপযুক্ত মনে করবেন তার নিকট উক্ত ডিগ্রিতে ঘোষিত অধিকার অনুসারে বন্টন কিংবা পৃথকীকরণের জন্য কমিশন প্রেরণ করতে পারবেন। এটা হচ্ছে বিধি হচ্ছে 13-তে বলতেছে। আর বিধি হচ্ছে 11-তে বলতেছে যে হিসাব পরীক্ষা এবং কিংবা সমন্বয় করার জন্য কমিশন। তাহলে এটা গেল হচ্ছে আপনার কততে, টু কমিশন টু এক্সামাইন অর অ্যাডজান্স অ্যাকাউন্ট। তাহলে এই যে এইটা, আর হচ্ছে 9-এ বলতেছে আপনার লোকাল ইনভেস্টিগেশন, লোকাল ইনভেস্টিগেশন হচ্ছে 9-এ। আর টু এক্সামাইন এনি পার্সন এটা হচ্ছে 1-এ। এই যে আপনার যে 4টা বিধি আমি বললাম, এই 4টাই কিন্তু হচ্ছে আপনার আদেশ ধারা হচ্ছে 75-এর যে 4টা ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায়, এই ক্ষেত্রেগুলো বলা আছে, ঠিক আছে। নেটে কি সমস্যা হয়েছিল? এটা শুনতে পাইনি কিছু। হ্যাঁ, আমারটা মনে হচ্ছে লগ আউট করে আবার নতুন করে যুক্ত করছে আর কি, হয়তো নেট সমস্যা বা আদার্স অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য আর কি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনারা যে যে পয়েন্টগুলো আপনারা পাচ্ছেন, আর বিধি হচ্ছে 5-এ বলা আছে আপনার লেটার অফ রিকোয়েস্ট, এটাও তাহলে আপনার এখান থেকে লেটার অফ রিকোয়েস্ট, এটা হচ্ছে আপনার বাংলাদেশের বাইরে বসবাসকারী সাক্ষীর পরীক্ষা করার জন্য কমিশন প্রেরণ না করে আদালত অনুরোধপত্র পাঠাইতে পারেন। এটা হচ্ছে 77 ধারা, আর বিধি হচ্ছে 5, এই দুটো হচ্ছে ম্যাচিং করে আপনারা
পাশাপাশি লিখে রাখবেন লেটার অফ রিকোয়েস্ট, এটা বলা আছে ধারা হচ্ছে 75 আর হচ্ছে বিধি হচ্ছে 5, আদেশ হচ্ছে 26, আদেশ হচ্ছে 26-এর বিধি হচ্ছে 5-এ বলা আছে আপনার কি লেটার অফ রিকোয়েস্ট। এটা আপনার কিন্তু শুধুমাত্র উঠায় দিবে, টাইটেল উঠায় দিয়ে বলবে কত ধারাতে বলা আছে বা কোন কোন জায়গা বলা আছে। ঠিক আছে, আপনাদের যে যে জায়গা থেকে যে যে প্রশ্ন হইতে পারে একদম A to Z আমি কিন্তু বলে বলে দিচ্ছি। ঠিক আছে, আর আপনারা দেওয়ানি কার্যবিধিটা আপনারা একবার পরে আপনারা অনেক কিছু হয়ে যাইতে পারবেন না। দেওয়ানি কার্যবিধি অনেক স্টুডেন্ট আছে, অনেকেই আছে যে বছরকে বছর পরে তারপরেও অনেক কিছু বুঝতে পারেন। আপনাদের আমি যেভাবে শর্ট করে দিচ্ছি বা সহজ করে দিচ্ছি, আপনাদের পরীক্ষাতে যতটুকু লাগবে ঠিক ততটুকুই পড়েন, ঠিক ততটুকুই পড়েন। আইন আপনারা অনেক শিখতে পারবেন, শিখতেছেন তো এখন তো শিখতেছেন, কিন্তু আপনাদের এখন পাস করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পড়েন। ঠিক আছে, আর আমি এই যে আদেশ হচ্ছে 21-এ যতটুকু পড়াইছি, যেগুলো বাদ দিয়েছি সেগুলোতে আর টাচ করার দরকার নাই, সেগুলো পড়ার দরকার নাই, টোটালি সেগুলো পড়ার দরকার নাই যেগুলো আমি বাদ দিয়ে দিয়ে পড়াইছি। ঠিক আছে, আচ্ছা আমাদের এই যে আদেশ হচ্ছে 26 আর বিধি হচ্ছে আদেশ হচ্ছে 26, বিধি আমরা 1, তারপর হচ্ছে 9, 11 আর হচ্ছে 13, এইগুলো হচ্ছে আমরা পড়লাম, তাই না? এখন এই এই কমিশন, অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা কেউ কোনো কিছু বুঝতে পারে না এরকম কোনো কিছু আছে? আরেকবার তো বলেন, আমি কমিশনের বিষয়টা একবার ধরলে ধরলে ক্লিয়ার হয়। আচ্ছা দেখেন, কমিশনটা হচ্ছে কোনো ব্যক্তিকে আদালত কর্তৃক কতকগুলো কাজ করার জন্য নিয়োগ দেওয়া, কতগুলো কাজ করার জন্য নিয়োগ দেয়। এখানে আপনার 4টা কারণে কমিশনকে নিয়োগ দেওয়া যায়। একটা হচ্ছে টু এক্সামাইন এনি পার্সন, কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ করার জন্য, সাক্ষ্য গ্রহণ করার জন্য। কোনো ব্যক্তি যদি আপনার খুবই বয়স্ক, আপনার সেরকমের চলাচল করতে পারে না বা অসুস্থ, কিন্তু তার হচ্ছে কোর্টে উপস্থিত থাকা বা উপস্থিত হওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বা তার জবানবন্দিটা গুরুত্বপূর্ণ, তখন কোর্ট থেকে কি করতে পারেন, কোনো ব্যক্তিকে ওই ব্যক্তির বাসায় যেখানে অবস্থান করতেছে সেখানে গিয়ে তার জবানবন্দি নিয়ে আসার জন্য ওই ব্যক্তিকে পাঠাইতে পারেন। এই ব্যক্তিকে এই পাঠানোটাই হচ্ছে কমিশন প্রেরণ বা কমিশন নিয়োগ দেওয়া। এটা হচ্ছে একটা কারণে গেল। আরেকটা হচ্ছে কোনো বিষয় তদন্ত করার জন্য, যেমন ধরেন যে কোনো বাজার, তারপরে হচ্ছে কোনো বাজার মূল্য, মানে কোনো বিষয় নিয়ে মামলা এরাইজ হয়েছে, মামলা এরাইজ হওয়ার পরে এখন ওই যে দাবি করতেছে যে একজন বলতেছে যে বাজার মূল্য ছিল 10,000 টাকা, আরেকজন বলতেছে বাজার মূল্য ছিল 7,000 টাকা। ঠিক আছে, এটা তদন্ত করার জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারে। একটা সম্পত্তির মূল্য মানে স্থানীয় মূল্য কত, এটা করার জন্য আপনার কি করতে পারে, আপনার কমিশন নিয়োগ করতে পারে। বা যে আপনার মেনসনে প্রফিট আমরা এটা পড়ছি না, এই প্রফিটটার আপনার নির্ধারণ করার জন্য বা কোনো একটা সম্পত্তির বা কোনো একটা কার্যের ক্ষতিপূরণ নির্ণয় করতে পারতেছে না আদালত, তখন কি করতে পারবেন, বা ওই সম্পত্তির বা ওই বিষয়ের ক্ষতিপূরণ কতটুকু হইতে পারে এইটা হচ্ছে নির্ণয় করার জন্য। ঠিক আছে, এই কাজের জন্য কি করতে পারেন, আদালত কমিশন নিয়োগ করতে পারে। এই কমিশনটা হচ্ছে কোনো কিন্তু ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তি হবেন, যে কোনো একজন ব্যক্তিকে কমিশন নিয়োগ দিবেন, বা ওই কমিশন বলতে যে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছেন, এটা গেল। আরেকটা হচ্ছে হিসাব পরীক্ষা এবং সমন্বয় করার জন্য, হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য। এখন দেখেন এই যে কোনো একটা হিসাব, যেমন ধরেন যে কোনো প্রতিষ্ঠানের হইতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হইতে পারে, বা কোনো সরকারি কোনো হিসাব হইতে পারে, এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্য বা সমন্বয় করার জন্য কমিশন নিয়োগ দিতে পারেন। কে নিয়োগ দিতে পারেন, আদালত নিয়োগ দিতে পারেন। তারপরে আসতেছে হচ্ছে আপনার যে স্থাবর সম্পত্তি বাঁটোয়ারার জন্য কমিশন নিয়োগ। যে আপনার ধরেন যে কোনো ব্যক্তি পার্টিশনের জন্য মামলা করলো, পার্টিশন বলতে কি বাঁটোয়ারার মামলা করলে, বাঁটোয়ারার মামলা করার পরে এখন ওই যে বাঁটোয়ারাটা করবেন, আদালত না হয় হচ্ছে আপনার সিদ্ধান্ত দিয়ে দিলেন, কিন্তু সরজমিনে গিয়ে দেখবেন যে আপনার
কত ধরনের কথা হয়, সরজমিনের জমিনের যে আপনার বিষয় আছে, কাগজে কলমের চাইতে এবং সরজমিনে আপনার অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়। অনেক মাতব্বর থাকে, অনেক স্থানীয় লোক থাকে, আবার অনেকের অনেক ধরনের কথা থাকে। এই যে আপনার এই পার্টিশনটা বা আপনার এইটা হচ্ছে কি করা, আপনার ভাগ বাটোয়ারা করার জন্য, এটার জন্য কমিশন আদালত নিয়োগ দিতে পারেন। এই কমিশন যদি নিয়োগ দেন তাহলে আপনার কি করবেন, ওই কমিশন যেটা করবেন সেটা হচ্ছে সুন্দর করে আপনার বাটোয়ারা করে তারপর হচ্ছে আপনার বিস্তারিত বিষয় 3 মাসের মধ্যে হচ্ছে বিচারককে কি করবেন, নোটিশ প্রদান করবেন। 3 মাস এর মধ্যে বিচারককে কি করবেন, নোটিশ প্রদান করবেন, রিপোর্ট প্রদান করবেন, নোটিশ না রিপোর্ট প্রদান করবেন। এ হচ্ছে আপনার কমিশন। এখানে আপনার ধারা হচ্ছে 75, ধারা 75-এর যে 4টা গ্রাউন্ডসে কমিশন নিয়োগ করতে পারে সেটা আপনার আলোচনা করা হয়েছে। বিধি হচ্ছে 1-এ আপনার পরীক্ষা করার জন্য, বিধি হচ্ছে 9-এ আপনার ইনভেস্টিগেশনের জন্য, আর হচ্ছে বিধি হচ্ছে আপনার 11-তে হিসাবপত্র পরীক্ষা এবং সমন্বয় করার জন্য, আর বিধি হচ্ছে 13-তে হচ্ছে বাটোয়ারার জন্য। এই যে 4টা যে আপনার বিষয় বলা আছে হচ্ছে আদেশ হচ্ছে ধারা হচ্ছে 75-এ, এই 4টা বিষয় আবার আলোচনা করা হয়েছে। বিধি আদেশ হচ্ছে 26-এর, বিধি হচ্ছে 1, 9, 11, 13-তে। ঠিক আছে, এ হচ্ছে কমিশনের বিস্তারিত বিষয়। ফারজানা লিমন আপু বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের এই যে এই 4টা যে আপনার ইংরেজি শো পড়বেন, অবশ্যই ইংরেজি এইখান থেকে এটা একটু আপনারা ইংরেজিটা একটু মনে রাখবেন। আর এখান থেকে আপনার এই ইনভেস্টিগেশনের যে 9 বিধি হচ্ছে 9 যেটা আছে এটা গুরুত্বপূর্ণ, বা আদার্স অন্যান্য ওইগুলোও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই আচ্ছা আমাদের